পরমাণুর গঠন। আজকের ক্লাসে থাকছে পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9-এ এই চ্যাপ্টারটা এসে থাকে। তো পরমাণু কীভাবে তৈরি হয় এটার জন্য বেসিক আমরা একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি। একটা বাড়ি যেমন তৈরি হতে গেলে ছোট ছোট ইটের প্রয়োজন হয়, ঠিক সেরকমই আমাদের যে জীবদেহ আছে, এই জীবদেহ তৈরি হতে গেলে ছোট ছোট কোষ যেরকমই লাগে সেরকম মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কাদের আমরা বলবো? মৌলিক পদার্থ সোনা, রূপা, লোহা, এদেরকে আমরা মৌলিক পদার্থ বলবো। এই সোনা, রূপা, লোহা এদের যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা রয়েছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম কণাকে আমরা এখানে পরমাণু বলবো। এই পরমাণুর গঠনটা ভীষণই একটা ইন্টারেস্টিং, অর্থাৎ একটা সিমিলারিটি পেয়ে থাকি। আমাদের যেমন নিউক্লিয়াস মানে কি বলবো, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়, ঠিক আমরা যদি পরমাণুর একটা গঠন স্টাডি করি সেখানে আমরা দেখব মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে এবং তার চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলা ঠিক গ্রহের ন্যায় ঘুরে বেড়ায়। এই ছবিটা আসছে, আমরা পরে আলোচনা করব। তো আমরা দেখে নিচ্ছি পরমাণু কাকে বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকে, তাকে বলা হয় পরমাণু। তো মৌলিক পদার্থ কাকে বলে? এই সোনা, রূপা, লোহা, এদেরকে আমরা মৌলিক পদার্থ বলবো। এই সোনা, রূপা তৈরি হতে গেলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার দরকার হয়। সেই কণাগুলোর মধ্যে কী হয়, ওই যে মৌলিক পদার্থ আছে তার সমস্ত ধর্ম বর্তমান থাকবে। যেমন কীরকমই লোহাকে চুম্বক আকর্ষণ করে, সেই রকমই ওই লোহা তৈরির জন্য যে ছোটো ছোটো কণাগুলা লেগেছে, সেই ছোটো ছোটো কণাগুলোকে আকর্ষণ করবে এই ম্যাগনেট। আবার আরেকটা এক্সাম্পল নিতে পারি, সোনা দেখতে চকচক করে, ঠিক সোনা যে তৈরি হচ্ছে যেই অণু বা পরমাণুগুলা নিয়ে, সেই ছোট পরমাণুটার মধ্যে একই গুণ থাকবে, অর্থাৎ পরমাণুটাও কী হবে, একটু চিকচিক করবে। তো এই পরমাণু কী কী অংশ নিয়ে গঠিত সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো পরমাণু তৈরি হয় ইলেকট্রন আর হচ্ছে নিউক্লিয়াস দিয়ে। মাঝখানে থাকে নিউক্লিয়াস, তার সাইডে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় এই ইলেকট্রন। এবং নিউক্লিয়াসের মধ্যে দুটা কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে এই পরমাণু তিনটা অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, এবং প্রোটন মানে কি পজিটিভ, অর্থাৎ চার্জ হচ্ছে ধনাত্মক, এবং নিউট্রন যেটা হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক কোনোটাই নয়। তো ইলেকট্রনের কিছু বৈশিষ্ট্য পড়ে নিচ্ছি। ইলেকট্রনের আধান মানে চার্জ কত, এখানে মাইনাস সিম্বলটা দিতে হবে। 1.6 গুণিত 10⁻⁹ সি ফর কুলম। এবং ইলেকট্রনের যে ভর রয়েছে, ভরের মান কত, 9.11 গুণিত 10⁻31 কেজি। এবং ইলেকট্রনের সিম্বল আমরা E0 এবং -1 লিখে দেবো। উপরে যেটা লিখি সেটাকে আমরা ভর সংখ্যা বলি, নিচে যেটা লিখি সেটাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলি। আসছে, এগুলো পরে আমরা ডিসকাস করব। এবং প্রোটন, এই কণাটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, যেটার আধান ইলেকট্রন আধানের সমান, বাট এটা ছিল ঋণাত্মক, প্রোটনটা হবে ধনাত্মক, অর্থাৎ মান হবে 1.6 গুণিত 10⁻⁹ সি ফর কুলম। এবং প্রোটনের যে ভরটা রয়েছে 1.6725 গুণিত 10⁻⁻27 কেজি। এবং প্রোটনের যে চিহ্ন আমরা সাধারণ হাইড্রোজেনের সিম্বল ইউজ করে থাকি। পরের যে কণাটা রয়েছে নিউট্রন, এই নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত মানে কি, ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। এই নিউট্রনটা আবিষ্কার করেছে বিজ্ঞানী স্যাডউইক, এবং এটার যে ভর রয়েছে এই ভরটা প্রোটন ভরের সমান হবে, অর্থাৎ 1.6725 গুণিত 10⁻⁻27 কেজি। এবং নিউট্রনের সিম্বল N10। তো পরমাণু তো পড়ে নিয়েছি। পরমাণুর পরে এই যে পরমাণুর তিনটা অংশ রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার মধ্যে সবচেয়ে ভারী কণাটার নাম কি না, সবচেয়ে ভারী কণাটার নাম হবে নিউট্রন। এই যে দুটা লাইন লেখা রয়েছে, এটা মেনলি হচ্ছে এমসিকিউর জন্য আমাদের জিজ্ঞাসা করে থাকে। প্রোটনের ভর ইলেকট্রন ভর তার 836 গুণ ভারী, এবং নিউট্রনের ভর সেটা ইলেকট্রন ভরের 839 গুণ ভারী। তো এটাতেই আমাদের এমসিকিউ বা শর্ট টাইপ কোশ্চেন এসে থাকে। এবং পরের কোশ্চেন রয়েছে, কোন কণার মধ্যে নিউট্রন থাকে না? সাধারণ হাইড্রোজেনের মধ্যে নিউট্রন থাকে না। যেমন সাধারণ হাইড্রোজেনের সিম্বল কি, H, উপরে 1 নিচে 1। উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা, নিচেটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম এগুলো আমরা এখানে দেখব। বা নিউট্রন সংখ্যা কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো 0 মানে কি, সেখানে নিউট্রন থাকেনি। তো
তো সাধারণ হাইড্রোজেনের আমরা কোনো নিউট্রন পাবো না। এই যে ছবিটা দেওয়া রয়েছে একটা অ্যাটমকে কিভাবে দেখতে হয় সেটা বর্ণনা করেছে। এই যে কক্ষপথ, এই কক্ষপথের নাম আছে, প্রথম কক্ষপথকে বলা হয় এল কে, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল এবং তৃতীয় কক্ষপথকে বলা হয় এম এবং চতুর্থ যে কক্ষপথটা রয়েছে সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করব। এই প্রথম কক্ষপথে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ কে কক্ষপথে 2টা ইলেকট্রন। এল কক্ষপথ দ্বিতীয় নম্বর কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে এবং তৃতীয় নম্বর যে কক্ষপথ অর্থাৎ এম নম্বর কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। তো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র পড়তে হয়। সূত্রটার নাম হচ্ছে 2n², অর্থাৎ পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটা নির্ণয়ের একটা সূত্র, সেটার নাম হচ্ছে 2n²। এনটা কি? এন এর মান হচ্ছে 1 যখন কে এর কক্ষপথে এন এর মান 1, এল কক্ষপথে এন এর মান 2, এম কক্ষপথে এন এর মান 3 এবং এন কক্ষপথে এন এর মান 4। তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কত হবে? কে মানে কি 1, এন এর মান কত হবে 1, তাহলে 2 × 1² দ্যাট ইজ 2। এবং এল কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকবে? এল মানে কি কে এল মানে এন এর মান কি 2 হবে, তার 2 × 2² মানে 2 × 4, তার সঙ্গে 2 গুণ করলে 8। তো কে কক্ষপথে সর্বাধিক 2টা ইলেকট্রন থাকে, এল কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকে। তো জেনে নিচ্ছে একটা নিউক্লিয়েড, সেই নিউক্লিয়েডের মধ্যে কি ভর সংখ্যা থাকবে, নিউট্রন সংখ্যা থাকবে, প্রোটন সংখ্যা থাকবে, পারমাণবিক সংখ্যা থাকবে, ইলেকট্রন সংখ্যা থাকবে, বিভিন্ন কণা থাকে। তো সেগুলো আমরা জেনে নেব। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে এটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুজনের সমষ্টিকে আমরা ভর সংখ্যাকে বলবো, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব। তাহলে ভর সংখ্যা এবং পারমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার মধ্যে একটা সম্পর্ক পেয়ে থাকি। সম্পর্কটা হচ্ছে ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যুক্ত এন মানে নিউট্রন সংখ্যা। তো এ = Z+n, এইটা কি বলতে হবে ভর সংখ্যা, এনটা কি বলতে হবে নিউট্রন সংখ্যা এবং জেড, এই জেডের 2টা নাম রয়েছে, একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি সেটা কাকে বলে একটু জেনে নিচ্ছি। মানে মনে রাখার সুবিধার্থে পারমাণবিকের আছে, পরমাণুরও আছে, আর ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের মধ্যে রয়েছে প্রোটনে। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে আমরা বলবো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌল দেওয়া থাকবে, সেখান থেকে জানতে চাইবে ভর সংখ্যা কত, পরমাণু ক্রমাঙ্ক কত, ইলেকট্রন সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত। এই অর্থাৎ একটা পরমাণু যার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা থাকবে সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলো নিউক্লিয়েড। তাহলে এটা একটা নিউক্লিয়েড যেটার কি উপরে 35 আছে, নিচে 17 আছে। তো এই পরমাণুটার ভর সংখ্যা কত হবে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ভর সংখ্যা। তো উপরে কী রয়েছে 35, তাহলে ভর সংখ্যা হবে 35। নিচে যেটা থাকে সেটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই এক্স যে পরমাণুটা রয়েছে পারমাণবিক সংখ্যা কত হবে 17। এবং পারমাণবিক সংখ্যা কার সঙ্গে সমান হয়? প্রোটন সংখ্যার সঙ্গে। কেন? কোনো মৌলে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হয়, তাহলে পারমাণবিক সংখ্যা 17 হলে প্রোটন সংখ্যা হবে 17। আবার কি জানি প্রোটন সংখ্যা যতগুলা থাকে ঠিক ততগুলা ইলেকট্রন থাকে, তাহলে প্রোটন সংখ্যা যদি 17 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা এখানে 17 পেয়ে যাব। এবং নিউট্রন সংখ্যা কি করে বের করতে হয়? খুবই সহজ, উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমরা বিয়োগ করলে পেয়ে যাব নিউট্রন সংখ্যা। চলে যাচ্ছি পরের স্লাইডে। তাহলে আগে আমরা কি পড়েছি একটু আমরা জিস্টে আলোচনা করে নিচ্ছি। তো পারমাণবিক সংখ্যা কাকে বলে? যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলো। আচ্ছা, কোন মৌলের নিউট্রন থাকে না? তো সাধারণ হাইড্রোজেনে নিউট্রন থাকে না। এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা ভর সংখ্যা বলছি। ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে এবং নিউট্রন থাকে সেই সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলবো, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ককে আমরা কী দিয়ে ডিনোট করি? জেড দিয়ে। তো এখানে আমরা দেখে নেব 3টা সম্পর্ক, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ কাকে বলে আগে জানার জন্য এই উদাহরণটা মনে রাখতে হবে। এইচ এইচ এইচ, নিচে 1 1 1, উপরে লিখতে হবে 1 2 3, অর্থাৎ নিচেরগুলোকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এবং উপরে যেগুলো লিখেছি 1 2 3, এই 1 2 3 হচ্ছে ভর সংখ্যা।
তো আইসোটোপ কাকে বলে? একই পরমাণুতে প্রোটন পারমাণবিক সংখ্যা সমান হলেও ভর সংখ্যা যদি আলাদা হয় তাদেরকে আমরা বলবো আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, ঠিক সেরকম অক্সিজেনেরও 3টা আইসোটোপ রয়েছে। অক্সিজেন কি 6 6 6 আর ভর সংখ্যা হবে 16 17 18। তো আইসোটোপ কাকে বলে? একই পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান হলেও তাদের ভর সংখ্যা যদি আলাদা হয় তাদেরকে আমরা আইসোটোপ বলবো। এখানে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে 3টা, অক্সিজেনের 3টা আইসোটোপ রয়েছে, ঠিক সেরকমই কার্বনেরও 3টা আইসোটোপ রয়েছে, 12C6 13C6 এবং 14C6। এদের মধ্যে তেজস্ক্রিয় একটা আইসোটোপ হচ্ছে 14C6। এই 14C6 যে কার্বনের আইসোটোপ, এর ব্যবহার রয়েছে, এর ব্যবহার হচ্ছে প্রাচীন যে জীবাশ্ম বা উদ্ভিদের বয়স নির্ধারণের ক্ষেত্রে এই 14C6 আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে। আইসোটোপ যেমন পড়েছে, এবার পড়ে নিচ্ছি আইসোবার। আইসোটোপ আর আইসোবার দুটো ভিন্ন হয়। আগেরটাই ছিল একই পরমাণু, বাট এটাতে থাকবে ভিন্ন পরমাণু। আগেরটাতে ছিল পারমাণবিক সংখ্যা সমান, বাট এটাতে পারমাণবিক সংখ্যা আলাদা হবে। আইসোটোপে পড়েছিলাম ভর সংখ্যা একই আলাদা, বাট আইসোবারে পড়ব ভর সংখ্যা একই। এই উদাহরণটা থেকেই আমরা আইসোবারের সম্পর্ক লিখতে পারবো। সংজ্ঞা তাহলে কী লিখব? আলাদা ভিন্ন পরমাণুর ভিন্ন পারমাণবিক সংখ্যা হওয়া সত্ত্বেও যদি তাদের ভর সংখ্যা একই থাকে তাদেরকে আমরা আইসোবার বলবো। চলে যাচ্ছি আইসোটোন কাকে বলে। আইসোটোনের দন্তন দিয়ে আমরা মনে রাখবো। দন্তন মানে কি? নিউট্রন সংখ্যা। অর্থাৎ এই একটা পরমাণু এদের ভর সংখ্যা আলাদা এবং পারমাণবিক সংখ্যাও যদি আলাদা হয় তাদের নিউট্রন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা যদি বিয়োগ করি একই হবে। 31 থেকে 15 বিয়োগ করলে কত পাবো? 16 পাবো। এবং 32 থেকে 16 বিয়োগ করলে 16 পাবো, অর্থাৎ নিউট্রন সংখ্যা আমরা সমান পাবো। তাহলে আইসোটোন কাকে বলে? ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাদেরকে আমরা আইসোটোন বলবো। এবার দেখে নিচ্ছি আমাদের ডে টু ডে লাইফে আইসোটোপের ব্যবহার। তো আগেই বলেছি 14C6 এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ধারণের ক্ষেত্রে। এবং গয়টার বা গলগণ্ড যে রোগটা হয়, অর্থাৎ গলার কাছে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে, সেই রোগ নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। তাছাড়াও ক্যান্সার চিকিৎসার জন্য আইসোটোপ কোবাল্টের ব্যবহার করা হয়। আমাদের 10 পর্যন্ত আপ টু 10 পর্যন্ত 20টা মৌলিক পদার্থের মানে মৌলের নাম মনে রাখতে হয়, এবং মৌলগুলোর নাম এবং তাদের পারমাণবিক সংখ্যা কত এটা আমাদের মনে রাখতে হয়। আর একটু যদি নিচু ক্লাসের দিকে ব্যাক করি, অর্থাৎ 7, 8, 9, এদের ক্ষেত্রে একটা তো মৌলের নাম বলে দিবে, সেই মৌলের পারমাণবিক সংখ্যা জানতে চাইবে এবং সেটা থেকে চিহ্নও জানতে থাকবে। এমনকি এটা ক্লাস 6এও আছে, বিভিন্ন মৌল এবং তাদের চিহ্ন সেটা কী হবে সেটা জানতে চায়। এবং 7, 8 মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত হবে সেটা আমাদেরকে মুখস্থ করতে হয়। এবং জিজ্ঞাসা করে KLMN, এই যে 4টা কক্ষপথ আছে, এই 4টা কক্ষপথে ইলেকট্রনের যে বিন্যাস, অর্থাৎ এইগুলা যে এঁকেছে এগুলো হচ্ছে ইলেকট্রনের বিন্যাস, এগুলোও জানতে চায়। তো এই মৌলগুলোর 20টা নাম আমাদের মনে রাখতে হয়। প্রথমে কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে 20টা মৌলের নাম দিয়েছে, এই 20টা যে মৌলের নাম দিয়েছি এইগুলো আমরা ব্যবহার করি। যেমন হাইড্রোজেন আমরা কি গ্যাস বেলুনে ব্যবহার করি। এই হাইড্রোজেন গ্যাসটা যদি একটু স্পার্ক বা একটু আগুনের যদি ফুলকি পায়, হাইড্রোজেনটা জ্বলে ওঠে। এবং হিলিয়ামটা আমরা যে মেলায় বা খেলনা বেলুনে যে গ্যাসটা ব্যবহার করি সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। লিথিয়াম একটা ধাতু এবং সবচেয়ে হালকা ধাতু। বেরিলিয়াম এটা অতটা আমি ঠিকঠাক জানিনি। বোরন এটা একটা ধাতু। কার্বন মানে কালো। এই যে জুতা যে পালিশ করে সেক্ষেত্রে আমরা কার্বন পেয়ে থাকি। নাইট্রোজেন এই যে লেজের যে প্যাকেটে যে গ্যাসটা ভরা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। আর অক্সিজেনটা সকলেই আমরা জানি, অক্সিজেন হচ্ছে আমাদের শ্বাসকার্য করতে সাহায্য করে এবং কোনো কিছু জ্বলতে সাহায্য করে। ফ্লোরিন, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মানে কি? কারোর সঙ্গে বিক্রিয়া করবেনি। নেক্সট আছে
সোডিয়াম হচ্ছে সবচেয়ে নরম ধাতু। এই ধাতুটা এত বায়ুর সঙ্গে বিক্রিয়া করে নেয় বলে আমরা যদি সোডিয়াম পারচেস করি বা কোথাও থেকে কিনে আনি, সোডিয়ামটা তেলের মধ্যে ডুবানো অবস্থায় আমাদেরকে পার্সেল করবে, এবং সোডিয়ামকে যদি আমরা জলে ফেলিয়ে দিই দুম করে আগুন লেগে যায়। পরে রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম তো জানি, অ্যালুমিনিয়াম বিভিন্ন আমরা জিনিসপত্র ব্যবহার করে থাকি। সিলিকন, ফসফরাসের ব্যবহার কোথায়, এই যে ডেসলাইয়ের বাক্স হয়নি, সেক্ষেত্রে আমরা এই ফসফরাসটা ব্যবহার করে থাকি। এই সালফার হচ্ছে এই যে রসুন হয়নি, রসুনের যে গন্ধ আর সালফারের গন্ধ সেম। আর এই ক্লোরিন হচ্ছে ব্লিচিং পাউডার তৈরিতে এই ক্লোরিনটা ব্যবহার করা হয়। আর এই যে হ্যালোজেন ট্যাবলেটটা কি জলকে জীবাণুমুক্ত করার জন্য যে ট্যাবলেটটা দেওয়া হয়নি, সেই ট্যাবলেটে ক্লোরিন থাকে। আর আর্গন এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাসটা বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর পটাশিয়াম হচ্ছে যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পটাশিয়ামেরও কাজ হচ্ছে সোডিয়ামের মতো, এই পটাশিয়ামকে যদি জলে ফেলে দিই ফটফট করে আওয়াজ করে ফাটবে। আর ক্যালসিয়াম আমাদের দাঁত, হাড় এইটা গঠন করতে সাহায্য করে। তাহলে হাইড্রোজেনের সিম্বল এইচ, হিলিয়ামের সিম্বল এইচই, লিথিয়ামের সিম্বল এলআই, বেরিলিয়ামের সিম্বল ক্যাপিটাল বি স্মল ই, বোরনের সিম্বল বি, কার্বনের সিম্বল সি, নাইট্রোজেনের সিম্বল এন, অক্সিজেনের সিম্বল ও, ফ্লুরিনের সিম্বল এফ, নিয়নের সিম্বল এনই, সোডিয়ামের সিম্বল এন এ কেন সোডিয়ামের এস এ হওয়া উচিত, বা ল্যাটিন যে নাম রয়েছে সেই ল্যাটিন নাম অনুযায়ী এনএ দিয়েছে। ম্যাগনেসিয়ামের এমজি, অ্যালুমিনিয়ামের এল, সিলিকনের এসআই, ফসফরাসের পি, সালফারের এস, ক্লোরিনের ক্যাপিটাল সি স্মল এ, আর্গনের ক্যাপিটাল এ স্মল আর, পটাশিয়ামের কে এবং ক্যালসিয়ামের ক্যাপিটাল সি স্মল এ। এবং পারমাণবিক সংখ্যা এগুলো পড়তে হয়। তো কে কক্ষপথে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকে, যদি কারো যদি 3 হয় তাহলে 3টা তো এখানে হবে না, এখানে হাইস্ট 2টা পর্যন্ত হবে, আর একটা ইলেকট্রন এল কক্ষপথে স্থানান্তরিত হয়ে যাবে। আবার এল কক্ষপথে সর্বাধিক কতগুলো থাকে, 8টা ইলেকট্রন থাকে, 9টা ইলেকট্রন থাকেনি। অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টা ধরবে, দ্বিতীয় কক্ষপথে তো 9টা ধরবে, তাহলে এখানে আমরা 9 লিখতে পারবো না, তাই আমি কত লিখছি, হাইস্ট 8 লিখছি। আর একটা যে ইলেকট্রন রয়েছে এটা এই যে এম কক্ষপথে রয়েছে। সেরকম ফসফরাসে যদি 15 হয়, প্রথম কক্ষপথে সর্বাধিক 2টা ইলেকট্রন ধরবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং আর যে 5টা রয়েছে সেটা পরের কক্ষপথে শিফট হয়ে যাবে, অর্থাৎ এম কক্ষপথে থাকবে। এবং ক্যালসিয়ামের যে পারমাণবিক সংখ্যা 20, সেই 20, তাহলে কে কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, এল কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন, এম কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন, এবং এন কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। তো আজকের ক্লাসটা এতটাই। তো পরমাণুর গঠন এটা যদি আমরা স্টাডি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবো, আশা করি এই চ্যাপ্টারটা যে বেস, এই বেসটা নিয়ে কোনো অসুবিধা হবে না।